আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টি থাকলেই ভালো। গাছে পানি দেওয়া নিয়ে কোনো ঝামেলা করতে হয় না। তো দেখা যায় গাছে পানি দিতে মাঝে, মাঝে আমার এত বেশি আলসেমি লাগে। ২ বারান্দার গাছে পানি দিয়ে এসেছি। কিন্তু এখানের আর বারান্দার পুঁইশাকের যে গাছগুলো আছে এগুলাতে পানি দিতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম যে এখানেও পানিটা দিয়ে নিই। সবজির খোসা ভেজানো পানি দিয়েছি, তো এইখানে আর দেওয়া হয়নি। অথচ এটা কিন্তু আমার রান্নাঘরের বারান্দা, আমার রান্নাঘরের পাশেই। ওই ২ বারান্দার গাছে পানি দিতে, দিতে খোসা ভেজানো পানিগুলা শেষ হয়ে গিয়েছে। তাই আর এটাতে দিতে পারিনি, নরমাল পানি দিয়েছি। তবে আমি আমার গাছগুলাতে সবসময় কোনো না কোনো অ সার ইউজ করার চেষ্টা করি, জৈব সারগুলা যেমন ঘরে তৈরি। আর এই চাল ডাল ধোয়ার পানি, খোসা ভেজানো পানি, তো এগুলো আমি কখনোই ফেলি না, এগুলা সবসময় গাছেই দেই। তো এর জন্য দেখা যায় গাছ মাশাআল্লাহ ভালোই থাকে। কিন্তু এবার কেন জানি মরিচ গাছটাতে ফুল আসতেছে কিন্তু মরিচ আসছে না, বুঝতে পারছি না কিসের অভাব। তবে অনেক বেশি ফুল আসে কিন্তু মরিচ আসে না। আর আমার মরিচ গাছে কিন্তু অনেক মরিচ আসে, সাদা, সাদা মরিচ হয়। আর আমি এই যে বারান্দার গাছে পানি দিয়ে রান্নাঘরে কিছু গাছ ছিল, তো এগুলা করে নিয়েছি। তো কিছু জার খালি হয়েছে, তো এগুলা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এগুলা রেখে দিব, যেহেতু এগুলা কোনো কাজে লাগছে না। আর এই যে চামচগুলা দেখছেন, তো এই চামচগুলা দেখা যায় প্রতিদিনই ধোয়া হয়। তো প্রতিদিনই সবগুলা বের হয় আর প্রতিদিনই ধুই। তো কী কারণে যে সবগুলা বের হয় আমি ঠিক বুঝি না। এখানে ছেলেরা এটা সেটা খেতে গিয়ে দেখা যায় সবগুলা চামচই বের করে ফেলে। আর এখানে প্রায় ২ ডজনের মতো চামচ আছে। তো ঘরে যা চামচ ছিল সবই বের করে ফেলেছি। তবে মেহমান আসলে যে আলাদা করে চামচ দেবো সেটাও কিন্তু আলাদা রাখা আছে। কিন্তু সেটা থেকেও দেখা যায় এগুলো যখন শেষ হয়ে যায় তখন বের করে। তো রাতে এই জায়গাটা ব্লক হয়ে গিয়েছিল। দেখা যায় রাতে যখন আমি ধোয়াধাইয়ের কাজটা করি, তো যাই জমে এখানে আমি রেখে দেই। পরে আবার সকালে উঠে গুছাই। তো আজকে এখানে গুছাতে এসে দেখি যে বেশি এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি এখানে আমার খাবারগুলা রাখি। তো সকালে আজকে আমি ভাত করেছি, অন্য রুটি-টুটি কিছুই বানাইনি। তো ভাত আর তরকারি এখানে রেখে দিলাম। আর এই তো রান্নাঘর সাজানোর জন্য বা রান্নাঘরটা নতুন করে গোছানোর জন্য ২ টা কাঠের পিস কিনেছি। তো এই ২ টা কাঠের পিস অনেকদিন হয়েছে কিনেছি, কিন্তু লাগাতে পারছি না। আর আমার যেই ইলেকট্রিশিয়ান আছে সে আসতে পারতেছে না। আর আমার বাসায় যে ড্রিল মেশিনটা আছে, তো এটা জানি কেন ড্রিল করতে খুব বেশি কষ্ট হয়, ঠিক বুঝতে পারছি না। তো আগে এরকম ছিল না। তো এজন্য ওকে বলছিলাম যে ও ড্রিল মেশিনটা নিয়ে আসার জন্য। তো ও বলছে আসবে, তাই আমি একটু মাপ-টাপ দিয়ে ঠিক করে জায়গা করে রাখছিলাম যেন আঁকা-বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু কোনো কিছু রাখাও যাবে না, আবার দেখতেও ভালো লাগবে না। এজন্য আমি একদম পারফেক্টভাবে লাগাচ্ছিলাম যেন এটা পারফেক্ট হয় আর দেখতেও সুন্দর দেখা যায়। অনেকের রান্নাঘরেই দেখি যে কফি কর্নার, টি কর্নার বানায় বা সুন্দর করে সাজিয়ে রাখে। তবে আমারও খুব ইচ্ছা যে আমার রান্নাঘরে বা আমার বাসায় এরকম একটা জায়গা থাকুক। তো এটা আমি রান্নাঘরেই আপাতত করছি। যেহেতু অন্য পাশে বা লিভিং স্পেস বা ডাইনিং স্পেস কোনো জায়গায় করার মতো অপশন নেই। তাই আমি রান্নাঘরের এই জায়গাটাতেই আপাতত করছি। তবে আমার আমার ইচ্ছে ছিল যে অনলাইনে অনেক আয়রনের স্ট্যান্ড দেখি, তো কফি কর্নার বা টি কর্নার বানানোর জন্য, তো এগুলি কিনার। তবে এগুলো আর কিনা হয়নি। এই কাঠের টুকরো ২ টা কিনেছিলাম অন্য কাজে, তো ভাবলাম যে এখন আপাতত এইভাবেই করি। পরে দেখা যাবে কীভাবে হয় বা কীভাবে করি। আর এখানে আমি নিচের যে আমার মসলার জারগুলো আছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় প্রতিদিনই একটু হাত না দিলে অনেক বেশি ময়লা পড়ে যায়। আর আমার এই যে সেলফটা, তো এটাতে অনেক বেশি ময়লা পড়েছে। তো এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রতিদিন পরিষ্কার না করলে দেখা যায় নোংরাটা বেশি হয়ে যায়। আর স্বাস্থ্যের কথা চিন্তা করতে গেলে কিন্তু রান্নাঘরটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই সবচেয়ে উত্তম। তো সেই কথা চিন্তা করে আসলে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এইখানে আমি আমার হলুদ মরিচের জারগুলা যেহেতু উপরে রেখে দিয়েছি, তো যে জায়গাটা ফাঁকা হয়েছে ওই জায়গাতে আমি আমার চিনি আর যেই কৌটাগুলাতে আমি ডাল রাখি, তো সেগুলা রেখে দিয়েছি। এখানে চিনি আর লবণ আছে। তো ২ টা আলাদা কৌটা, আমি বুঝতে পারি কোনটাতে চিনি কোনটাতে লবণ। আর উপরে যেহেতু আলাদা, আলাদা পাত্রে রাখা আছে চিনি আর লবণ, তাই বাসার অন্য কেউ এসে এখান থেকে ধরে না। তাই আমার কোনো অসুবিধা হয় না।
আর এই প্লাস্টিকের শেলফগুলা এত বেশি ময়লা হয় কি বলবো। আর আমার বাসাটা উপরে হওয়ার কারণে, বেশি খোলামেলা হওয়ার কারণে দেখা যায় অনেক বেশি ধুলাবালি আসে। আর এত বেশি ধুলাবালি আসে কি বলবো, ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ। ফার্নিচার দেখা যায় যদি সকালে মুছি তাহলে বিকালবেলা একদম সাদা হয়ে থাকে, তো বিরক্ত লাগে। আর যদি কোনো গ্লাস টাস খোলা থাকে বা দরজা জানালাগুলো খুলে রাখি, তখন দেখা যায় ঘরের ভিতরে অনেক ময়লা লাগে, পাড়া দেওয়া যায় না। আর বৃষ্টি থাকলে দেখা যায় এগুলা থেকে একটু মুক্ত থাকা যায়, এত বেশি ধুলাবালি ওড়ে না, তো ঘরটাও এত বেশি নোংরা হয় না। আর সকালে ঘর মুছে যাওয়ার পরে যদি আমার গ্লাসগুলা খোলা থাকে, তো দেখা যায় যে দুপুর হতেই ঘরের ভিতরে কেমন বালি বালি লাগে, ঘরে পাড়া দেওয়া যায় না। তো এটা খুবই একটা বিরক্তিকর বিষয়। আর আমি ওইদিকে সব কাজ শেষ করে এখানে কিছু ধোয়াধাইয়ের ছিল সকালবেলার, তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে মূলত ব্লগটা আমি সকালের নাস্তার পর থেকে দুপুর পর্যন্ত তৈরি করেছি বা সাজিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটুকু সময় কি কি কাজ করি এই আপনাদের সাথে শেয়ার করা আর কি। রান্নাঘরের এই বেসিন পরিষ্কার করতে করতে মনে হচ্ছিল যে আমার হাত ধোয়ার বেসিন এরিয়াটা পরিষ্কার করতে হবে। তো প্রতিদিনই কিন্তু ঘর মোছার আগে এই হাত ধোয়ার বেসিন এরিয়াটা পরিষ্কার করি। তারপরেও এখানে অনেক বেশি নোংরা হয়, কারণ আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড এইখানে ওরা দাঁত ব্রাশ করে। তো এই দাঁত ব্রাশ করার কারণে দেখা যায় এই বেসিন এরিয়াটা খুব বেশি নোংরা হয়ে যায়। তাই এই বেসিন এরিয়াটা শুধু একবার না, আমি যখনই দেখি নোংরা হয়েছে তখনই আমি পরিষ্কার করে দিই। তারপরেও মানে আমার কাছে কেন জানি ভালো লাগে না এখানে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করাটা। কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে ওরা বাথরুমে ব্রাশ রাখতেও দিবে না, ওইখানে দাঁড়িয়ে ব্রাশও করবে না। তো বেসিন এরিয়াটা পরিষ্কার করে ভাবলাম যে বুক সেলফটাও পরিষ্কার করি, যেহেতু অনেক বেশি ধুলাবালি পড়ে আছে। আর বুক সেলফ কিন্তু প্রতিদিনই ফার্নিচার যখন মুছি তখনই মুছে ফেলি, তারপরও দেখেন কি পরিমাণ ধুলাবালি। তো এত বেশি ধুলাবালি আসে কি বলবো, মাঝে মাঝে একদম অতিষ্ঠ লাগে, বিরক্ত লাগে। আমি এর আগে যখন এই বাসায় ছিলাম 2 বছর, আমার কাছে তখন মনে হয়েছে এত বেশি ধুলাবালিও ছিল না আর এত বেশি আওয়াজও ছিল না। কিন্তু এইবার যখন আসছি, তো এখনও তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে গিয়েছে। কিন্তু অনেক বেশি আওয়াজ আর অনেক বেশি ধুলাবালি, যেটা একদমই অনেক বেশি বিরক্ত লাগে। তো এই ফার্নিচারগুলাও সবই মুছে ফেলেছি, শোকেসটাও মোছা হয়ে গিয়েছে। আর এই যে এই সোফাটা, তো এটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখা যায় এই কাপড়টা দেওয়ার পরে বাসার অন্যান্য জায়গার থেকে সবচেয়ে বেশি বসে থাকা হয় আমাদের এই জায়গাটায়। তো এই জায়গাটাও দেখা যায় খুব বেশি এলোমেলো হয় বা খুব বেশি ব্যবহার করা হয়। তো এই টেবিলের উপরে আমি এই কাপড়টা বিছিয়ে রাখি, তো এটার উপরে আমি প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিকটা নষ্ট হয়ে গিয়েছে। তো আপাতত প্লাস্টিকটা তুলে ফেলেছি, বাইরে যাওয়া হচ্ছে না, এই জন্য প্লাস্টিকটা আনাও হচ্ছে না। তা বাইরে গেলে প্লাস্টিকটা নিয়ে আসবো। তো এই জায়গাটা দেখা যায় বেশি বসে থাকার কারণে, বেশি ব্যবহার হওয়ার কারণে এই কাপড়টা খুব বেশি এলোমেলো হয়। তো দিনে যে কয়বার আমাকে এই কাপড়টা ঠিক করতে হয়, তো তারপরে কাপড়টা দিয়ে রাখি। তো আমার যে লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া যেটাই বলেন, তো এই এরিয়াটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু ডাইনিং টেবিল নেই, তো আমি এটাকে লিভিং এরিয়াই বলি। আর এইখানে যে টেবিলটা দিয়েছি এটাতে মূলত বিভিন্ন ধরনের কাজ করি, বা সকালের নাস্তাটা আমাদের এই টেবিলটাতেই খাওয়া হয়। আর দুপুর বা রাতের খাবারটা বিশেষ করে আমরা বিছানায় বা ফ্লোরে বসেই খাই। তো এখানে আমি একটা শুটকি রান্না করছি। তো বাঁশপাতা শুটকি অনেকে বলে, বা সামুদ্রিক চাপা বলে, যেটাই বলে, তো সেটা দিয়ে আমি শুটকি রান্না করছি। তো আমি পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করব। সবজিটার মধ্যে দিয়েছি আমি করল্লা, তারপরে দিয়েছি বেগুন, আলু আর কাঁঠালের বিচি। তো এইগুলো দিয়ে আমি শুটকিটা রান্না করছি। আর আমি শুটকিতে সবসময় একটু রসুনটা বেশি দিই, কারণ রসুনটা বেশি দিলে শুটকিটা খেতে ভালো লাগে। আর আমি রসুন কখনো ছোটো ছোটো বা কুচি করে কেটে দিই না, তো একটা রসুনকে আমি 2 ভাগ বা 4 ভাগ করে দিয়ে দিই, রসুনের বড় বড় কোয়াগুলো। তো এইভাবে রসুনটা শুটকির সাথে ভেজে নিলে দেখা যায় শুটকির মধ্যে রসুনের একটা গন্ধ ঢুকে যায়, খেতে এত খারাপ লাগে না। তো সবসময় এইভাবেই রান্না করি। আর এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে দিব। তো কাঁঠালের বিচি আর আলু একটু যেহেতু শক্ত, তাই আগে একটু দিয়ে নিয়েছি যেন সিদ্ধ হয়, পরে আমি বেগুন আর করলা দিব। তো বেগুন আর করলা যেহেতু নরম, তাই এই দুইটা আমি পরে দিব। আর এইভাবেই আমি শুটকির তরকারিটা রান্না করেছি মূলত।
আমার মেজো ছেলে দেখা যায় কোনো সবজি পছন্দ করে না, কিন্তু এভাবে যদি শুটকি রান্না করি তবে সে খেতে পছন্দ করে খায়। আর অন্য কোনো সবজি অন্যভাবে কোনো রান্না করলে সে খেতে চায় না বা একটুও খায় না। তো দেখা যায় সপ্তাহে ১ দিন অন্তত আমি শুটকিটা রান্না করি, যেন সবজি হিসাবে অন্তত তার পেটে কিছু যায়। আলু আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। আর এখন আমি বেগুন আর করলাটা দিয়ে দিয়েছি। তো এটা ছোট, ছোট যে করলা আমরা উস্তে বলি, তো এই উস্তেটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে ডেকে দিব, একটুও পানি ইউজ করব না। পানি ইউজ করলে দেখা যাবে বেগুনটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। রান্না বসিয়ে দিয়ে এসে আমি এখানে কাপড়গুলা ভাঁজ করে নিয়েছি। তো এইখানে ২ দিনের কাপড় জমানো ছিল। তো এগুলা সবই ভাঁজ করে নিয়েছি। এখন যার যারটা তার রুমে দিয়ে দিব। তবে ছেলেদেরকে বলেছিলাম যে, "তোমাদেরটা যার রুমে রাখো।" তারা একজনও রাখেনি। তারা খেলাধুলায় ব্যস্ত আছে। তো আমি ওদের কাজটা করে ফেলছি, রেখে দিচ্ছি। আর এখানে যেহেতু এখন খাবার দিব, সবাই খাবে, তো টেবিলটাও ক্লিন করা দরকার। আর এখানে বসে, বসে আমি কাপড় ভাঁজ করছিলাম। তো এই জায়গাটাতে বসিয়ে দেখা যায় আমার দিনের অর্ধেকটা সময় চলে যায়, বিভিন্ন কাজ করি। তো এটা আমার একটা কাজের জায়গা। আর এই হচ্ছে আমার ডাইনিং এরিয়াটা বা লিভিং স্পেসটা। এই ডাইনিং এরিয়াটা সবসময় এরকমই থাকে, খুব সাধারণ। তো এখানে আমি একটা পাপোশ বিছিয়ে রাখি সবসময়, যেন পানি না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।